আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বদিউর রহমান তিনি একজন প্রথিতযশা ব্যক্তি। তিনি সাবেক সচিব বাংলাদেশ সরকারের এবং এনবিআর এর চেয়ারম্যান। তিনি সম্প্রতি দীপ্ত টিভিতে যুক্ত হয়েছিলেন, বেশ কিছু কথাবার্তা বলেছেন। আমরা তার সেই সব কথাবার্তা একটু শুনে আসি কি বলেছেন আসলে তিনি। আমি বিপ্লব বলি না, এটা বিপ্লবের দ্বারে কাছেও না। বিপ্লব হলে কিছু লোক মরতো, এত লোক পালাইতে পারতো না, অন্যরকম কিছু ঘুরতো, বিপ্লব ডিসিশন হতো। এটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, অনেক সময় হঠাৎ করে এসে যায়। এটার মধ্যে বাইরে শোনা যায় এবং বিভিন্ন রকমের কথা আছে যে এটার মধ্যে বড় একটা ফ্যাক্টর হিসেবে শিবিরের লোকজন, জামাতের লোকজন এবং হেফাজতের লোকজনরা কাজ করছে। এবং এমনও শোনা যায় যে তারা খুব কায়দা করে পরিচিতি দরকার হলে দাঁড়িয়ে টাড়িয়েও কামাই ফেলছে, সবগুলোতে অ্যারেঞ্জ করছে। আমার মনে হয় এটা কিছু সত্যতা আছে। একটু পজ দিলাম, সেটা হচ্ছে যে উনি যে বলেছেন যে এই আন্দোলনে মানে এটা বিপ্লব উনি মানতে চান না। ভেরি স্যাড। বিপ্লব কেন মনে হয় না আপনার বিপ্লব হয়েছে? এটাই বাস্তব সত্য। কারণ হচ্ছে এমনভাবে তারা বাংলাদেশের মানুষ এই রাস্তাঘাটে নেমেছে, ঢাকা শহরের প্রতিটা বাড়ি থেকে প্রতিটা বিল্ডিং থেকে মানুষজন রাস্তায় নেমেছে। আজকে আপনি ছাত্র থেকে শুরু করে রিক্সাওয়ালা, দিনমজুর, চায়ের দোকানদার, কারা এই আন্দোলনে ছিল না? আপনার আমি বাদে দিলাম, আমি ধরলাম আপনি যথার্থ বলেছেন, আমি ধরলাম। কিন্তু আপনার ছবিগুলো আপনি কি বলবেন এই ছবিগুলো, ভিডিওগুলো দিয়ে? এখানে কি সব শিবির জামাত? এত কোটি কোটি মানুষ শিবির জামাত আর হেফাজত, এগুলো কি ধরনের কথা বলেন? এগুলো বলা আসলে এভাবে ঠিক না। একটা আন্দোলনকে, একটা রিভলিউশন হয়েছে, একটা আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, এটাই বাস্তব সত্য। এটা মেনে নিতেই হবে, এটা আমাদের মেনে নেওয়া উচিত। আপনাকে আমি জ্ঞান দিব না, কিন্তু আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আপনি এটাকে বিপ্লব মানতে চান না, তাহলে এটা কি ছিল? বিপ্লব মানে কি শুধু খুনাখুনি হবে? এটা তো কোনো কথা না, তাই না? একটু সামনের বক্তব্যটা একটু শুনে আসি আবার কি বলেছেন। আমার মনে হয় এটা কিছু সত্যতা আছে। যদি না থাকে তাহলে হ্যাঁ, শিবির জামাত ছিল ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনে, এটা তো টেলিভিশনে সত্য। কথা বলার সময় প্রথমে তিনি জামাতের আমিরের সাথে কথা হয়েছে, শফিক সাহেবের নাম নিলেন, হেফাজতের মামুনুল হকের নাম নিলেন। হ্যাঁ, কেন? নিশ্চয়ই কিছু আছে। এটা আপনি এটা মনে করছেন, এটা সাধুবাদ জানানোর বিষয়। আপনাকে আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ আপনি মেনেই নিচ্ছেন যে এখানে শিবির জামাত ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তারা সেই শিবির জামাত কিন্তু এর দাবি করে না, নিজেদের ক্রেডিট নিতে চায় না। তারা কিন্তু জনগণকে সাথে নিয়েই, তারা জনগণকে সাথে নিয়েই কিন্তু এই আন্দোলনটা করেছে এবং এই বিপ্লবটা ঘটিয়েছে। আরেকটা বিষয় বলেছেন যে দাড়ি, টুপি, দাড়ি পর্যন্ত ছেঁচে ফেলেছেন। দাড়ি, দাড়ি, দাড়ির বিষয়টা এখানে আসছে কেন আমি বুঝি না। আপনার হয়তো জানার হয়তো ঘাটতি থাকতে পারে। সেটা হচ্ছে যে দাড়ি শিবির যারা করে বা হেফাজত যারা করে, যারা সমর্থন করে, তারা সবাই দাড়িওয়ালা, এটাই কি? মানে আপনি তো এটাই বোঝাতে চাচ্ছেন মনে হয়। কিন্তু শিবির করা বা জামাত করা বা হচ্ছে হেফাজত করা বা অন্য কোনো ইসলামিক দল করা ম্যান্ডেটরি না দাড়ি রাখা। দাড়ি রাখ, দাড়ি রাখ, তারা বলে না যে তোমরা দাড়ি রাখতেই হবে তোমাকে। হ্যাঁ, এখানে বিষয়টা মানে আমি ক্লিয়ার করছি এভাবে যে দাড়ি রাখাটা এই দলগুলোর জন্য ম্যান্ডেটরি না। তারা তারা দাড়ি না রাখলেও অনেকে আছে দাড়ি রাখে না, অনেকেরই দাড়ি নেই। এটাই হচ্ছে আসল কথা। বাট এইখানে ভুল তথ্য আপনার গেছে। আমরা একটু বক্তব্যটা শুনে আসি। কিন্তু ভোটে আসলে জামাত এবার রিসেন্টলি কি করলো, কুমিল্লা কোথায় কাকে, মুক্তিযোদ্ধা একজনকে কি করলো, জুতার মালা গলায় পরাই দিল না? তাদের মনে একটা ক্ষোভ সবসময় থাকবে যে পাকিস্তান জিন্দাবাদের যে ভাবটা জামাত সেটা মনে প্রাণে এখনো আমার ধারণ করে মনে হয়, সেটা থাকতে পারে। তারপরেও দেখা যাক, যদি আমরা তো দুই সরকার বারবার দেখি। মানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে যেই আপনি বলছেন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, সেটা জামাত করেছে। জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট কি আপনি শুনেছেন? নিশ্চয়ই শুনেন নাই। অফিসিয়াল স্টেটমেন্ট আপনার একটু শোনা দরকার, এখনো আছে পত্রপত্রিকায় ঘাটলে, অনলাইনে ঘাটলে আপনি পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা মানে জামাত দুজনকে বহিষ্কার করছে,
কিন্তু এটা তো জামাতের সিদ্ধান্ত না। জামাতের যদি সিদ্ধান্ত তো জামাতকে বহিষ্কার করতো। এটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা, এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় ওই মানুষগুলোর, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল। এখানে জামাতকে টেনে তো লাভ নাই। আরেকটা বিষয় হচ্ছে, যে মানুষটাকে জুতার মালা পরানো হয়েছে তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ, এর একটা লিস্ট করতে পারবেন আপনি? তার বিরুদ্ধে কতগুলো মামলা, এটা একটা লিস্ট করতে পারবেন? তিনি কতজন তার থেকেও বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই এলাকায় থাকতে পারেন নাই তার জন্য এবং তার ছেলের জন্য, এটা কি আপনি লিস্ট করেছেন? এই ঠিক সেম ভাবে কতগুলো মানুষকে তিনি অপমান করেছেন, এটা কি আপনি লিস্ট করতে পারবেন? আর এখন একটা ঘটনা ঘটছে, মানে সেই মানুষজন তো তার উপর ক্ষেপা ছিল, মানুষজন তার উপর চরমভাবে বিরক্ত ছিল, প্রতিশোধ পরায়ণ হয়ে ওই মানুষটাকে জাস্ট সেম ঘটনাটা ঘটানো হয়েছে তার উপর, তাকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে এটার প্রতিবাদ জানাই, এটার তীব্র নিন্দা জানাই, আমি এটা সাপোর্ট করি না আমি। কিন্তু ওইখানকার টেন্ডেন্সিটা আপনি যদি একটু চিন্তা করেন তাহলে হয়তো আপনি উত্তরটা পেয়ে যাবেন। ওইখানে মানে সব মানুষ, এলাকার মানুষ অতিষ্ঠ ছিল তার জন্য। এখন যখন সুযোগ পেয়েছে তখন স্বাভাবিকভাবে সে তার প্রতিশোধ নিয়েছে এবং তাকে জুতার মালা জাস্ট পরিয়েছে, অন্য কিছু কিন্তু করেনি। তো যাক, এই বিষয়গুলো একটু জানা দরকার যে উনি একজন গুরুতর অভিযুক্ত, নানান অভিযোগে অভিযুক্ত, উনি হত্যা মামলার আসামি, এগুলো মাথায় রাখা উচিত। আমরা একটু বক্তব্যটা আবার শুনে আসি। ইবাদতের সরকার বারবার দেখলাম। তো এখন যদি জামাত মনে করে এত দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক তো দেশপ্রেমিক কোথায় যায় তুলনা করলো, একেবারে সশস্ত্র বাহিনীর মতো দেশপ্রেমিক। সশস্ত্র বাহিনী যদি এটা মেনে নেয় যে জামাত তাদের মতো দেশপ্রেমিক, করার কিছু নাই। দেশপ্রেমিক তো কেউ কম হয় না। এখন দেশপ্রেমিক এটা একটা রাজনৈতিক বক্তব্য বলে আমি মনে করি। এটা সব মানুষই, সব, আমি নিজেও বলবো, কেউ দেশকে কম ভালোবাসে না। আমি আমার দেশকে কম ভালোবাসি না। সেনাবাহিনীর থেকে আমি যদি বলি, আমি সেনাবাহিনীর থেকেও বেশি ভালোবাসি দেশকে, বলতে পারি, এটুকু স্বাধীনতা তো আমার আছে। এবং প্রত্যেকটা মানুষ দাবি করে যে আমি আমার দেশকে কম ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি ভালোবাসি, ওর থেকেও বেশি ভালোবাসি। এটা এটা খুব স্বাভাবিক। এইগুলো নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই আসলে। আমরা একটু বক্তব্যটা আবার শেখ শুনে আসি। হাসিনা তো সবসময় বলতো তার চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই, আমার হারাবের কিছু নাই। হারাবের কিছু না থাকলে দূরের চেয়ে কেন, আমি জীবন দিয়ে ভয় পাই না। তো ভয় পাই না পাইলে পালালেন কেন? বারবার সতর্ক করা হইলো, এত আমিত্ব, এত অহংকার ভালো না। ওই এরে সুবাই দিতেছে পদ্মাতে, এরে না, মাইর এটা ঠিক দিবে, বলেছেন। এরে এটা বলবে, ওটা বলবে। এইগুলো আল্লাহর বিচার একটা না একটা ভাবে হবে। জামাতের একটা টেকনিক হইলো, এইবার যে সামনে যদি নির্বাচন হয়ও 26-এর মধ্যে যেটা বলছে, বা পরে হোক, হইলে আমার তো মনে হয় না জামাত এবার ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করবে। এটা তারা আমারও মনে হয়। মাঠঘাট বেঁধে আর শক্ত হবে, পরের জন্য হয়তো চিন্তা আসতে পারে। জনগণ কতটুকু তাদেরকে ভোট দিবে সেটা ভিন্ন জিনিস। আর জামাতের আমির কথা বলে সুন্দর, এদের মেজাজ ঠান্ডা, ধীরস্থির। কিন্তু যদি একবার শিখাই দিতে পারে যে অমুকের রগ কাটিয়ে দিলে বেসতে যাবে, তখন আর কিন্তু দেরি করবে না। সেগুলো আগে আমরা দেখছি না। এটা কি বলবো, দুঃখজনক কথাবার্তা। যারা চ্যালেঞ্জ করছে যে রগ কারো কেটেছে জামাত শিবির, সেইটা চ্যালেঞ্জ করতেছে যে আপনারা এটা প্রমাণ করে দেন, প্রয়োজনে রাজনীতি করবো না, জামাতের রাজনীতি করবো না, এরকম নেতারা বলে বেড়ায়। তো চ্যালেঞ্জ করেন না, মিডিয়াতে বড় বড় কথা না বলেন, চ্যালেঞ্জ করেন। কিনা আসলে কি কোথাও রক কেটেছে ছাত্র শিবিরের লোকজন? প্রোপাগান্ডাটা আমার জন্য একটা সৌভাগ্য যে প্রোপাগান্ডাটা যে জায়গা থেকে এটার উৎপত্তি, আমি সেই জায়গায় ছাত্র ছিলাম। ছাত্র ছিলাম শুধু না, আলহামদুলিল্লাহ সেখানে ছাত্র শিবির আমাকে হল সভাপতি দায়িত্ব পালন করার জন্য আমাকে সিলেক্ট করেছে, আমাকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছে ছাত্র শিবির। তো সেই জায়গায় আমি দীর্ঘ 8 বছর আমার ছাত্র জীবন সেখানে আমি কাজ করেছি। সভাপতি হিসাবে প্রায় 2 বছরের কাছাকাছি সময় ছিলাম, সেক্রেটারি 1 বছর ছিলাম, আর বাকি হওয়ার সভাপতি থেকে শুরু করে প্রায় 8 বছরই আমি সেখানকার রাজনীতির সাথে সম্পৃক্ত। এই 8 বছরে আমি ওখানে তো একদম ইসলামী ছাত্র শিবিরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, এবং বেসিক্যালি এই রক কাটার যে তন্ত্র এবং যে প্রোপাগান্ডা, এটা রাজশাহী থেকেই বলা হয় এটার উৎপত্তি। তো সেই জায়গা থেকে আমি ওখানেই চ্যালেঞ্জ করেছিলাম
সেই সময়। এবং আমি ঢাকায় আসার পরে যখন আমার সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব ছিল, প্রেস ক্লাবে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যদি কেউ চ্যালেঞ্জ করে টিকতে পারে তাহলে আমি ছাত্র শিবির থেকে পদত্যাগ করব। আমি তখন কেন্দ্রীয় সভাপতি, একটা প্রেস ব্রিফিংয়ে আমি এটা বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই চ্যালেঞ্জ তো আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। ছাত্র শিবিরকে আদর্শিকভাবে অন্য ছাত্র সংগঠন যারা আছে তারা আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার কারণে তারা এই প্রোপাগান্ডাগুলো গোটা বিশ্বে সমাদৃত। আদর্শিকভাবে যখন কাউকে মোকাবেলা করা যায় না, এবং ঐতিহাসিকভাবে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ডাকা হতো। যারা চ্যালেঞ্জ করছে যে রগ কারো কেটেছে জামাত শিবির, সেইটা চ্যালেঞ্জ করতেছে যে আপনারা এটা প্রমাণ করে দেন, প্রয়োজনে রাজনীতি করবো না, জামাতের রাজনীতি করবো না, এরকম নেতারা বলে বেড়ায়। তো চ্যালেঞ্জ করেন না, মিডিয়াতে বড় বড় কথা না বলেন, চ্যালেঞ্জ করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রগ তো ছাত্রলীগ কাটে, আমরা অহরহ অসংখ্য এরকম প্রমাণ আপনি পত্রপত্রিকায় খুঁজেন পাবেন। রগ শিবির কাটে না, এটা মানুষ বলে একটা দলকে আপনি যখন একটা দলকে ছোট করবেন, কোনোভাবে পারতেছেন না, ওই দলের সাথে কোনোভাবে আদর্শ দিয়ে মেধা দিয়ে পারছেন না, তখন আপনি কি করবেন? তার জন্য কিছু খবর তৈরি করবেন, তার জন্য তার নেগেটিভ যখন খুঁজে পাবেন না আপনি, তখন নেগেটিভ কিছু বলার জন্য কিছু বলতে হবে, মিথ্যা কিছু প্রোপাগান্ডা ছড়াবেন। এইভাবেই হচ্ছে, এভাবেই আলটিমেটলি করা হচ্ছে। একটা দলকে ৫৫ বছর দেখেছি না আমরা, জামাত শিবির বলে, হেফাজত বলে, জেএমবি বলে মানুষজনকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখছে, ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। এগুলো তো জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে বিএনপি নেতাদের কয়েকজনের যে বিচার এবং সালাউদ্দিন কাদের ফাঁসি হয়েছে, এগুলো তো আসলে মানে প্রতিহিংসার বহিঃপ্রকাশ। যখন আপনি কারোর সাথে পারছেন না, তখন তার বিরুদ্ধে একটা কালেমা লেপন করে দিচ্ছেন। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা এগুলো থেকে বের হয়ে না আসবো, ততদিন আসলে আমাদের জন্য মঙ্গলজনক কিছু আছে বলে মনে হয় না। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।